বন্ধুরা, কেমন হতো যদি মানুষের সাধারণ ছেলে বা মেয়ে পরিচয়ের বাইরেও নেকড়েদের মতো আলাদা কোনো গোপন পরিচয় থাকতো? আজকে আমরা এমন এক অদ্ভুত দুনিয়ার গল্প জানবো, যেখানে একটা কামড় বদলে দিতে পারে পুরো জীবন। হ্যাঁ, আমরা কথা বলছি ওমেগাভার্স বা নেকড়ে দেবতার রক্তধারা নিয়ে গড়ে ওঠা একটি অসাধারণ ড্রামা নিয়ে, যার নাম নট, যেখানে একটি রহস্যময় মেডিকেল টেস্টের রিপোর্ট পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। গল্পের মূল চরিত্র ফাচ্চা আলফা বেটা বা ওমেগা জগৎ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু এক রাতে নাখুন নামের এক প্রভাবশালী পরিবারের গম্ভীর ও কঠোর স্বভাবের এক ট্রু আলফা হঠাৎ তাকে কামড়ে দেয়। এর ফলে তাদের দুজনের মতো এমন এক শক্তিশালী ও অবিচ্ছেদ্য বন্ধন তৈরি হয়, যা ভাঙার ক্ষমতা কারো নেই। একেবারে অপরিচিত হওয়া সত্ত্বেও তারা এই বন্ধনের নিয়মে একসাথে থাকতে বাধ্য হয়। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক যত বাড়ে, এই বন্ধন থেকে বের হওয়ার ততটাই কঠিন হয়ে পড়ে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তারা একে অপরের ভাগ্য নির্ধারিত সঙ্গী। তাই এই বন্ধন পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর যদি একজন মারা যায়, তবে অন্যজনও নিশ্চিতভাবে মারা যাবে। এটি কেবল ভালোবাসার গল্প নয়, বরং জীবন ও ভাগ্যকে বাজি রাখার এক গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ওমেগা তরুণকে কিছু গুন্ডা ঘিরে ধরেছে। তারা সাধারণ কোনো ডাকাতি করছিল না, বরং তার ঘাড়ে কামড় দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে এন্ট্রি নেয় আমাদের মেন ক্যারেক্টার ফাচ্চা। সে গুন্ডাদের তাড়িয়ে ওই ওমেগা তরুণকে উদ্ধার করে। তরুণটি কৃতজ্ঞতা জানিয়ে ফাচ্চার লাইন আইডি চায়, যাতে করে পরে তাকে ধন্যবাদ জানাতে পারে। এর পরের দৃশ্যেই আমাদের পরিচয় করানো হয় গল্পের সেকেন্ড লিড বা মেইন আলফা চরিত্রের সাথে, যে কিনা একটি অত্যন্ত প্রভাবশালী পরিবারের বড় ছেলে। তার পাশে পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এরা সাধারণ কেউ নয়, বরং কোনো আন্ডারওয়ার্ল্ড বা মাফিয়া ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত। ফাতসা যে ছেলেটিকে বাঁচিয়েছিল তার নাম সংনুয়া। ফাতসা একটু চিন্তায় পড়ে যায় যে সে ওর লাইন আইডিটা তাকে দেবে কি দিবে না। অবশেষে সে তার লাইন আইডিটা ওই ছেলেটাকে দিয়েই দেয়। এরপরে আমরা দেখতে পাই নাখুন, মানে আমাদের সেকেন্ড মেন লিড, সে তার ভাইয়ের কাছে আসে। ওর ভাই বলে যে তুমি অনেক দেরি করে ফেলেছো। তখনই নাখুন বলে যে আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়। ওর ভাই তখন বলে যে আসলে তুমি একটু দেরি করে ফেলেছো তো, আর সে অনেক বেশি স্ট্রেস ছিল, তাই তার কাছে লোক পাঠিয়েছি তাকে একটু রিল্যাক্স করার জন্য। নাগিন তখন নাখুনকে বলে যে তুমি কি দেখতে চাও যে আমাদের নতুন পার্টনারকে। নাখুন তখন বলে যে অবশ্যই। তখন ওর ভাই বলে যে চলো আমার সাথে তাহলে। এই কথা বলার পরেই ওকে একটা সোফায় নিয়ে গিয়ে বসায় আর ও ড্রিঙ্কস হাতে নিয়ে নাড়াতে থাকে। ড্রিঙ্কসটা থেকে একটু খেয়ে আবার টেবিলের উপর রেখে দেয়। তখনই ওখানে একটা ছেলে আসে আর ওকে একটা ড্রিঙ্কসের গ্লাস দেয় আর বলে যে স্যার, এটা আপনার ওয়েলকামিং ড্রিঙ্কস। এরপরই ওর পাশে বসে আর একটু সময় কথা বলে যে আপনি তাহলে থাকেন, আমি আমার কাজে যাচ্ছি। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। আর নাখুন সে একা একাই ওখানে বসে থাকে। তখনই দেখা যায় একটা ছেলে আসে আর ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু নাখুন ওই ছেলেটা বসার পরই একটু দূরে সরে গিয়ে বসে। ওই ছেলেটা তখন আবারও ওর কাছে এগিয়ে বসে। আর তখনই নাখুন তার অ্যাংরির যে ফোরেমন সেটা রিলিজ করে। যার কারণে ওখানে ছেলেটা বেশিক্ষণ স্টে করতে পারে না। সে ওখান থেকে উঠে চলে যায়। এরপরই আমরা একটা ক্যাফের দৃশ্য দেখতে পাই, যেখানে নীল আর অংশ নামের একটা ছেলে কাজ করছিল। অংশ মূলত বেটা। সে যখন কাজ করছিল তখনই ওখানে ফাতসা চলে আসে আর ওকে দেখেই ওরা দুজনেই খুশি হয়ে যায়। নীল নামের ছেলেটা বলে নাকি তোমাকে এক কাপ কফি দেবো। ফাতসা বলে যে অবশ্যই। তখনই অংশা বলে যে তুমি চলে এসেছো। তখনই ফার্স্ট ওর কাছে যায় আর বলছে আরে অংশা, তুমি এখানে কি করছো। তখনই অংশা সে ওর দিকে তাকায় আর ওর হাঁটা ধরে আর বলে যে তুমি কিরকম ছিলে আর কোথা থেকে এসেছো, এরকম লাগছে কেন তোমাকে। তখনই ফাতসা সে বলে আসার সময় ঠিক কি হয়েছিল, সে যে ওই ছেলেটাকে বাঁচিয়েছিল সেই গল্পটাই ওকে শোনায়। তখনই দেখা যায় অংশা সে অবাক হয়ে যায় আর বলে যে তাই নাকি, তুমি তো বেশ ভালো একটা কাজ করেছো। ফাতসা খুব আগ্রহ নিয়ে গল্পটা বলছিল। অংশা তখন বলে যে তুমি কি সিক্রেটলি কোনো রিলেশন করছো নাকি। তখন ও বলেছে সেটা আবার কি, এটা অনেক বেশি ওয়ার্ড। তারা কোনো টাকার জন্য তাকে রোপ করছিল না, বরঞ্চ তাকে কামড় দিতে চাইছিল তার ঘাড়ে। এটা শুনি অংশ একদম অবাক হয়ে যায়। তখনই অংশ একটু হাসে আর বলে যে তার মানে বলতে চাইছে তুমি একটা ওমেগাকে বাঁচিয়েছো, তাই তো। এটা শুনেই দেখা যায় ফাতসা একদম অবাক হয়ে যায়, কারণ এই সব সম্পর্কে তার কোনোই ধারণা ছিল না। তার ফ্যামিলি সম্পূর্ণটাই চেপে গেছে তার কাছে। অংশ তখন বলে যে এটা কারো সেকেন্ডারি জেন্ডার আর সে সম্ভবত আলফাদের কাছ থেকেই সরে যেতে চাইছিল, কারণ আলফারা তার ঘাড়ে কামড় দিয়ে বন্ড তৈরি করতে চাইছিল। তখনই ফর্সা বলে যে আলফা ওমেগা এগুলো কি, তুমি কি কথা বলছো। তখনই অংশ আবার বলে যে এরা সেকেন্ডারি জেন্ডার। তখন দেখা যায় ফাতসা আরো অবাক হয়ে যায় এবং তখনই না ওকে অংশ ভালোভাবে বোঝায় যে ছেলেমেয়ের বাইরেও আরো ৩টে জেন্ডার আছে, তারা হলো কি আলফা বেটা আর ওমেগা। কেউ কেউ এই সেকেন্ডারি জেন্ডারটা উলফ ডেইটির যে ইনহেরিটেড আছে তাদের থেকেই পেয়ে থাকে। সব কিছুই ফাতসার একদম মাথার উপর দিয়ে যাচ্ছিল। তখনই এই আসে ওখানে আর একটা ডোনার দেয়, বলে ব্রাদার তুমি কি ডোনার দাও। তখন ফাতসা বলে যে এটা ভালো দেখাচ্ছে, কিন্তু আমি এখন ডায়েটে আছি, আমার জন্য কফি নিয়ে আসো। অংশ বলে কিন্তু আমার মনে হয় যে তুমি একজন আলফা। ফার্স্টে তখন একটু হেসে ওর দিকে তাকায় আর বলে যে তোমার এটা কেন মনে হয়। তখন অংশা সে বলে যে তুমি অনেক বেশি ট্যালেন্টেড, স্মার্ট আর ন্যাচারাল লিডার।
তখনই নীল সে বলে যে সে ভালো গ্রেড নিয়ে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং সে সবকিছুতেই ফার্স্ট। সে ফ্যাকাল্টি মুন আর সে ইউনিভার্সিটি অ্যাথলেটও। এই কথা শুনেই অংশা বলে যে ওয়াও, অসাম। এবং সারা বলে যে এই জন্যই বলছি যে তুমি হয়তো আলফাই হবে। ফার্স্টে তখন হেসে অংশের দিকে তাকায় আর বলে যে আলফা, আমার কিন্তু সেটা একদমই মনে হয় না, কারণ কখনোই আমি কারো ফেরোমনের স্মেল পাইনি আর কাউকে বাইট করার ইচ্ছাও কখনো আমার জাগেনি। এরপর সারা বলে যে কিন্তু একজনকে আমি স্মেল নিয়েছিলাম। নীল আর অংশা দুজনেই কিউরিয়াস হয়ে যায়। তখনই ফাস্তা ওদের দুজনকে হতাশ করে দিয়ে বলে যে নীল যখন সে শাওয়ার না নিয়েছে, নীল তখন তার গা থেকে স্মেল নিতে থাকে এবং বলে যে আমি শাওয়ার নিয়েছি আর আমার গায়ের স্মেল এখন অনেক বেশি ভালো আছে। তখনই নাখুনের একজন বডিগার্ড তার জন্য কফি নিতে আসে আর নীল সেই কফিটা বানিয়ে সে ফাস্তার হাতে দেয় আর বলে যে কাস্টমারকে এটা তুমি সার্ভ করো। তখনই ও ওই কফিটার মুখটা ভালোভাবে আটকে দেয় আর সেটা ওই বডিগার্ডের কাছে দিয়ে দেয়। বডিগার্ড ওটা নিয়ে নাখুনের কাছে আসে আর বলে স্যার আপনার কফি। তখন ওই কফিটা হাতে নেয়, তারপর সেটা যখনই খেতে যাবে তার নাকের কাছে নিতেই ওটায় পাস্তার যে ফোরেমন সেটার স্মেল পায় এবং সেটা একদম সে বিভোর হয়ে যায়। সে বারবার করে দেখতে থাকে আর জিজ্ঞাসা করে তার বডিগার্ডকে যে এটা কোথা থেকে নিয়ে এসেছে। তার বডিগার্ড তখন বলে যে এটা সবসময় যেখান থেকে আনি সেখান থেকেই নিয়ে এসেছি। কিন্তু ও অনেক বেশি অবাক হয়ে যায়, সে বারবার করে ওটা থেকে স্মেল নিতে থাকে আর এই স্মেলটা ওর অনেক বেশি ভালো লাগে। নাখন বলে কিন্তু এটা সে ইউজুয়াল সেন্ট না, এই সেন্টটা অন্যরকম। এই কথা বলে তখনই সে ওটা বডিগার্ডের হাতে দেয়। বডিগার্ডও স্মেল দেয় আর বলে যে আমি তো কোনো কিছু স্মেল পাচ্ছি না, এটা তো আগের মতোই, সেম বারিস্তা সেম বিন, তাহলে এটা পরিবর্তন কি করে হলো। এখন ওই কফিটা থেকে আবারও স্মেল নেয়। এরপরে আমরা দেখতে পাই ওরা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল আর সেই গাড়িতে বসা থাকা অবস্থায় এখন আবারও ওই কফিটা থেকে স্মেল নিতে থাকে আর স্মেল নিতে নিতেই সে ওই পটার উপরে কিস করছিল আর সেটা নাকিনের চোখে পড়ে। সে কিছুই বলে না, সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। নাখন তার এক বডিগার্ডকে বলে যে ওই ক্যাফের যে সিসিটিভি ফুটেজ আছে সেটা চেক করার জন্য। এরপর আমরা দেখতে পাই যে নাখন সে তার অফিসে বসে কাজ করছিল কিন্তু কিছুতেই তার মন বসছিল না। এরপরে আমরা দেখতে পাই ওখানে শিলা মানে তার যে বডিগার্ড থাকে সে চলে আসে এবং সে সিসিটিভি ফুটেজের সেই ফুটেজগুলো ওকে দেখায়, কিন্তু সেখানে ক্লিয়ার কিছুই দেখা যায় না কারণ ওই ক্যাফেতে শুধুমাত্র একটাই ক্যামেরা আছে আর সেটা ক্যাশিয়ারের ওখানে। এবং সে বলে যে শুধু কি এতটুকুই? তখন শিলা বলে যে হ্যাঁ এতটুকুই। এরপরেই দেখা যায় যে নাখন আবার বলে যে তাহলে খুঁজে বের করো যে ওই লোকটা কে ছিল। তখনই শিলা বলে যে আচ্ছা কোনো কি সমস্যা হয়েছে? নাখন কোনো আনসার করে না। তখনই শিলা ওখান থেকে চলে যায়। নাখন আবারও সেই কফি মগটা হাতে নেয় আর তা থেকে স্মেল নেয় এবং স্মেল নিতে নিতেই সে তার ফ্যান্টাসির জগতে ফেরত যায়, যেখানে সে দেখতে পায় একটা ওমেগার সাথে যার স্মেল ওই কফি মগটায় লেগে আছে। এরপর সে আরো ফ্যান্টাসি করে যে ওই ওমেগার সাথে সে ইন্টিমেট হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই যে সে কফির মগটা আবারও ওখানে রেখে দেয়, তাকে অনেক বেশি হতাশ মনে হয়। এরপর আমরা দেখি যে তারা গাড়িতে করে বাড়ি আসছিল। তখনই একদল গুন্ডা ওদের গাড়িটা ঘিরে ধরে আর ওদেরকে বাইরে নামতে বলে। তখনই ওদের যে বডিগার্ড থাকে তারা দুজন নেমে ওই লোকগুলোকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। আর তারা দুই ভাই গাড়িতে বসে বলে যে তারা অনেক বেশি ফুল, তারা রং টাইম চুজ করেছে মরার জন্য। নাখন তখন বলে এটাকে এমন ভাবে ধরো যে কিছু বোকাকে সিস্টেম থেকে বের করে দেওয়া হচ্ছে। তখনই নাকিন বলে যে যদি পিপল চুজ করার কথা বলা হয় তাহলে তুমি তোমার জীবনে কাউকে কখন আনছো। এই কথা শুনি নাখন ওর দিকে তাকায় আর বলে যে প্লিজ তুমি আবারও ওই কথাগুলো শুরু করো না। তখনই নাকিন সে বলে যে আমি কিন্তু সিরিয়াস, তোমার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে সেটা কিন্তু অনেক বেশি সমস্যার হবে। এই কথা শুনি নাখন তখন বলে যে আমি কারোর প্রতি ইন্টারেস্টেড না। এই কথা শুনে তখন নাকিন বলে যে যদি তুমি ইন্টারেস্টেড নাও হয় তাহলে তোমাকে একদিন বিয়ে করতে হবে। এই কথা শুনে নাখন তখন বলে যে আমি যদি কাউকে পছন্দ করি আর কাউকে দেখে যদি আমার মনে হয় যে আমার তাকে বিয়ে করা উচিত তখনই আমরা নারীর সাথে নিয়ে কথা বলবো। এর মাঝেই বডিগার্ড গুলো ওই লোকগুলোকে মেরে একদম তক্তা বানিয়ে ফেলে। তারা দুই ভাই গাড়ি থেকে নামে। তখনই সামনে এগিয়ে যেতে নেয় নাখুন, কিন্তু নাহিন সে ওকে থামিয়ে দেয়। তারপর সে নিজেই যায় আর ওই লোকটার বুকের উপরে পাড়া দিয়ে জিজ্ঞাসা করে যে কে তাকে পাঠিয়েছে, কিন্তু ওই লোকটা কিছুতেই মুখ খুলে না। তখনই তারা দুজন চলে যেতে যেতেই বলে যে সে যদি মুখ না খুলে তাহলে চিরদিনের জন্য তার মুখটা বন্ধ করে দাও। তারা দুই ভাই গাড়িতে উঠতে নেয় আর তখনই গুলির শব্দ হয়, মানে ওর বডিগার্ডরা ওই লোকগুলোকে একদম মেরে দিয়েছে। গাড়িতে ওঠার আগে নাকিন তার ভাইকে বলে যে ভাই আজকাল তোমার ওপর খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, প্লিজ তুমি একটু কেয়ারফুল থেকো আর সাবধানে কাজ করো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। এই কথা শুনি নাখন তখন বলে যে কোনো দরকার নেই, আমি চাই না বাবা ভাবুক যে আমি ওয়েট বা আমি আমার নিজের সমস্যা সমাধান করতে পারি না। এই কথা শুনি তখন নাকিন সে একটু দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে আচ্ছা এটা যদি অনেক বেশি কঠিন হয় তাহলে। এই কথা শুনি নাখন বলে যে আমি নিজেই ওটা হ্যান্ডেল করে নেব। নাকিন তখন বলে যাক এটা তোমার ব্যাপার, আর যদি তুমি কাউকে কখনো খুঁজে না পাও তাহলে দেখবে মা একদিন ঠিকই তোমার জন্য ওয়াইফ খুঁজে নিয়ে আসবে, তুমি গুলি খাওয়ার আগেই। এই কথা বলার পরেই নাখন তখন বলে যে গাড়িতে চড়ে বসো।
তখন তারা দুজনেই গাড়িতে চড়ে বসে। এরপরে আমরা দেখতে পাই যে তারা দুজনে সকালে নাস্তার জন্য তার ফ্যামিলির সাথে জয়েন করে। কিন্তু খাবার শুরু করার আগেই ওখানে নাপিত নামে তার আরেক ভাই চলে আসে এবং সে আসাতেই পুরো পরিবেশটা একদম থমথমে হয়ে যায়। কারো মুখে কোনো কথা থাকে না। তখন সে নাপিত সে এসে ওখানে বসে। ওর বাবা তখন বলে যে ওর জন্য খাবার বাড়ার জন্য। তখনই ওকেও খাবার দেওয়া হয় এবং সবাই চুপচাপ খাবার খেতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ফাস্তা সে আবারও সেই কফি শপে আসে। আর ওকে দেখে নীল বলে যে আমি একটু কাজ করছি, তুমি একটু অপেক্ষা করো। এরপরে আমরা দেখতে পাই পেছনে সঙ্গ ওর জন্য অপেক্ষা করছিল। আর ওকে পেছন থেকে ডাকে আর ফাস্তা ওকে দেখেই একদম অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো। এই কথা শুনেই সঙ্গ একটু হাসে আর বলে যে আসলে তোমার জন্য এই গিফটগুলো আমি এনেছি, তুমি আমাকে সেদিন অনেক বড় একটা হেল্প করেছিলে এই জন্য। ফাস্তা বলে যে এটা কিছুই না, জাস্ট তুমি এতটা চিন্তা করো না। তখনই সঙ্গ সে একটু হাসে আর বলে যে এটা তোমার কাছে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি কিছু। এই কথা শুনেই তখন ফাস্তা একটু চিন্তায় পড়ে যায় আর বলে যে আচ্ছা এটা এতটাই কি বেশি। তখনই দেখা যায় সঙ্গ সে বলে যে যদি তুমি আমাকে সেদিন সেভ না করতে তাহলে আমি অনেক বড় সমস্যায় পড়ে যেতাম। এটা অনেক বড় একটা ডিল, তুমি বুঝতে পারছো না। এরপরে আমরা দেখতে পাই যে ও বলে যে এটা নেক অ্যারেঞ্জমেন্ট। এই কথা শুনে ফাস্তা বলে যে তুমি এটা বলো না যে তুমি একজন ওমেগা। এই কথা শুনেই দেয় সঙ্গ একটু ইতস্তত করে আর বলে যে হ্যাঁ আমি একজন ওমেগা। ফার্স্টে একটু নড়েচড়ে বসে। সঙ্গ সে আবার বলা শুরু করে যে আলফা আর ওমেগার জন্য নেক বাইট অনেক বড় একটা ব্যাপার। কেউ যদি তোমার নেকে বাইট করে তোমাকে বন্ড করার উদ্দেশ্যে, তাহলে তুমি সেই লোকটার একান্তই ব্যক্তিগত একটা মানুষ হয়ে যাবে। এই কথা পর সে আরো বলা শুরু করে যে আসলে তোমাদের যে ফোরেমন সেটাও দুজনের সাথে বন্ড হয়ে যাবে। ফাসা বলে এটা কি সত্যি? সঙ্গ তখন বলে যে হ্যাঁ, আর তুমি ওই আলফার সাথে সারা জীবনের জন্য আটকা পড়ে যাবে। ফার্স্ট তার চোখে মুখে বিস্ময় ঝরে পড়ে। সে বলে যে আচ্ছা এটা আন্ডু করার কি কোনো ওয়ে নেই? এই কথা শুনে সঙ্গ বলে যে আসলে সাধারণত এটা কেউ করে না, যদি না একজন মারা যায়। এই কথার ভেতরই ওখানে অংশ চলে আসে আর বলে যে তুমি যদি সিরিয়াস না হও তাহলে কাউকে তুমি বাইট করতে দিও না। মোট কথা হলো কি এটাই। এই কথা শুনেই ওর দিকে তাকায় ফাস্তা। অংশ আবারও বলে তুমি যদি সিরিয়াসলি বন্ডিং এর কথা না ভাবো তাহলে এটা একদমই হতে দিও না। এরপরই দেখা যায় সঙ্গ সে আবার বলে যে যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে অলরেডি আমি বিটেন হতাম আর আমার একদম সব শেষ হয়ে যেত। এরপরে দেখা যায় ওর মুখটা একদম অন্ধকার হয়ে যায়। আর অবস্থা স্বাভাবিক করার জন্য ফার্স্টে তখন বলে যে থ্যাংক ইউ তোমার এই গিফটগুলোর জন্য। তখন এই সঙ্গ এসে বলে যে আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত, তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ। তখন এই ফার্স্টটা ওই গিফটগুলো সে অংশের কাছে দেয় আর বলে যে এগুলো তুমি একটু ফ্রিজে রেখে দাও। তখন অংশ বলছে আচ্ছা ঠিক আছে। এরপরই সে ওই খাবারগুলো ফ্রিজে রেখে আসে। তারপর একটা চেয়ার টেনে সে ওখানে বসে পড়ে। অংশা ওখানে বসেই সে সেই উলফ ডেইটির যে ইতিহাস থাকে সেটা বলা শুরু করে যে এই গল্পগুলোর প্রাচীন ইতিহাস অনুযায়ী শত শত বছর আগে পৃথিবীতে এক শক্তিশালী এবং অমর নেকড়ে দেবতা মানে উলফ ডেইটি বাস করতেন। তিনি এক সাধারণ মানুষের প্রেমে পড়েন। তাদের মিলনের ফলে মানব জাতিতে এক নতুন ধরনের ডিএনএ বা রক্তের ধারার জন্ম হয়। বাইরে থেকে এদের সাধারণ মানুষের মতোই দেখায়, কিন্তু ভেতর ভেতর নেকড়েদের কিছু বৈশিষ্ট্য থাকে। এই রক্তধারার উপর ভিত্তি করেই সমাজ তিনটি গোপন জেন্ডারে ভাগ হয়ে যায়, আলফা, ওমেগা আর বিটা। এরা সমাজের সবচেয়ে শক্তিমান, বুদ্ধিমান এবং লিডার টাইপ মানুষ। এদের ঘ্রাণ শক্তি তীব্র এবং এদের একটা বিশেষ সুগন্ধ বা ফেরোমন থাকে যা দিয়ে তারা অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। ওমেগা এরা তুলনামূলকভাবে শান্ত এবং সংবেদনশীল হয়। এদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা নির্দিষ্ট সময়ে তীব্র পরিমাণ ছড়ায় যা শুধুমাত্র আলফাদের আকর্ষণ করে। বেটা এরা আমাদের মতো সাধারণ মানুষ, এদের বিশেষ কোনো ক্ষমতা থাকে না। অংশার কথাগুলো বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনছিল। অংশ বলা শেষ করে আর বলে যে আমি একজন বেটা, এর জন্যই কখনো কারো ফেরোমনের স্মেল আমি নিতে পারিনি। এরপরই দেখা যায় যে ওরা দুজনেই এসব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফাঁচড়া তখন বলে যে আমিও কখনো স্মেল পাইনি, তাহলে আমি কি করে আলফা হতে পারি। এই কথা বলি সে তাকায় অংশার দিকে। সংন এবার ফাঁচড়া হাতটা নেয় আর হাত থেকে স্মেল নেওয়া শুরু করে। তখনই ওর চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে আর বলে যে আমি অন্যরকম কিছু একটা স্মেল করতে পারছি। তখনই ফাঁচড়া সে বলছে কি। এই কথা বলি সে নিজের হাতটা নিজের নাকের কাছে নেয় আর নিজের গা থেকে নিজে স্মেল নিতে থাকে আর বলে যে কি স্ট্রেঞ্জ গন্ধ পাচ্ছ তুমি। তখনই সংনুয়া সে বলে যে আসলে এটা নর্মাল যে আলফা সেরকম কোনো সেন্ট না, আমি ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। এরপর সে আর বলে যে আমার মনে হয় তোমার খুব তাড়াতাড়ি মেডিকেলে যাওয়া উচিত আর তোমার সেকেন্ডারি জেন্ডারটা অবশ্যই চেক করা উচিত। এই কথা শুনি তখন দেখা যায় যে ফাতসা সে অনেক ভয় পেয়ে যায় আর বলে যে এটা কি সত্যিই অনেক বেশি দরকারি। তখন সগ্ন একটু হাসে আর বলে যে হ্যাঁ এটা অনেক বেশি দরকারি। ভুল বশত ইন ফিউচার যদি তুমি ওমেগাকে কামড় দিয়ে বসো তাহলে সে সারা জীবন এটা বয়ে বেড়াবে আর পস্তাবে। আর তাই তোমার অবশ্যই এটা চেক করা উচিত।
এরপর আমরা আরেকদিনের কাহিনী দেখতে পাই যেখানে ফাস্তা আবারও সে কফি শপে আসে আর কফি অর্ডার করে। যখনই অংশ ওকে কফিটা দিতে নেয় তখনই দেখা যায় যে হঠাৎ করেই ওর অনেক বেশি খারাপ লাগা শুরু করে। ও কি করবে নিজেও বুঝতে পারে না। ও টলতে টলতে সামনের দিকে গিয়ে দাঁড়ায় এবং সেখানেও সে স্থির হয়ে থাকতে পারে না। তার এতটা পরিমাণে খারাপ লাগে। তারপর সে সিঁড়ির ওখানে বসে পড়ে। তার শরীর একদম জ্বালাপোড়া করা শুরু করে। সে কি করবে সে নিজেও বুঝতে পারে না। এরপরই আমরা দেখতে পাই যে সে বাসায় চলে আসে এবং সেখানে গিয়েও সে শান্তি পায় না। তার সারা শরীরে যেন আগুন ধরে যায়। ফার্স্টে কি করবে নিজেও বুঝতে পারে না। তার সারা শরীর অনেক বেশি জ্বালাপোড়া শুরু হতে থাকে এবং সে কারো প্রয়োজন অনুভব করে। এরপরে আমরা দেখতে পাই যে কোনো উপায় না পেয়ে সে নিজে থেকেই রিলিজ করার চেষ্টা করে। কিন্তু তাতেও সে সফল হয় না। এদিকে আমরা দেখতে পাই যে নাখুন সে ওই ছেলেটাকে খুঁজে না পেয়ে সে ওই ক্যাফেতে চলে আসে। ক্যাফের ভেতর ঢুকেই সে আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে যে ওই ছেলেটাকে পাওয়া যায় কিনা। যখন সে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল তখনই তার পরিচিত একটা ছেলের সাথে দেখা হয় আর বলে যে, "তোমার বাবা-মা কি ঠিক আছে?" তখন ওই ছেলেটা বলে, "হ্যাঁ, ঠিক আছে।" তখন নাখন আবার বলে যে, "আমি যে বোতল পাঠিয়েছিলাম তারা কি সেটা পেয়েছে?" তখন ছেলেটা বলে যে, "হ্যাঁ, আর আমাদের বাসায় আপনি কিন্তু পরবর্তীতে খেতে আসবেন।" তখনই নাখন বলতে যাচ্ছে, "ঠিক আছে, আমরা খেতে আসবো। এখন আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি।" এই কথা বলেই সে আর শিলা তারা দুজনেই ওই ক্যাফে থেকে বের হয়ে যায়। এরপর আমরা আবারও ফার্স্ট কাছে ফেরত আসি। দেখা যায় যে সে নিজে থেকে চেষ্টা করেও কিছুতেই এই জ্বালা যন্ত্রণা কমাতে পারছিল না। যার কারণে সে ওই সোফার ওপরে উল্টো হয়ে শুয়ে পড়ে এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। এক পর্যায়ে সে ব্যর্থ হয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। ফাচ্চা হসপিটালে যায় তার সেকেন্ডারি জেন্টার পরীক্ষা করার জন্য। ওই মহিলা তখন সব প্রসেস শেষ করে। আর ফার্স্ট ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে এর রেজাল্ট পাওয়ার জন্য আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? তখন ওই মহিলা বলে যে সেকেন্ডারি জেন্টার যে সেটা চেক করার জন্য সাধারণত ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে। তখন ও বলে যে ও আচ্ছা। এরপরে আমরা দেখতে পাই যে নাখুনের যে ভাই থাকে নাফিদ সে কিছু একটা অকারেন্স করে যার কারণে পুলিশ তাকে তার স্টেশনে নিয়ে আসে। আর নাখুন আর নাকিন তারা দুজনেই সেখানে যায়। আর ওই পুলিশ অফিসার বলে যে আমি টাকা দিয়ে এই সমস্যাটার সমাধান করে ফেলেছি। সে এখন যেতে পারে। তখনই নাখুন সে বলে যে আপনি কি তাদেরকে ওই টাকাটা দিয়েছিলেন? তখন ওই পুলিশ অফিসার বলে যে হ্যাঁ। এই কথা বলার পরেই নাখুন সে নাপিতের দিকে তাকায় আর বলে যে তোমার নিজেকে শুধরানো উচিত। এই কথা শুনেই নাপিত সে একটু অবজ্ঞার হাসি হাসে আর বলে যে আমাকে একদমই লেকচার দিও না। তখন এখন বলে যে তোমার বিহেভিয়ার আমাদের কোম্পানি আর ফ্যামিলি দুটোর উপরই অনেক খারাপ প্রভাব ফেলছে। এই কথা শুনেই তখন নাফিদ ওদের দুজনের দিকে তাকায় আর বলে যে তোমরা এরকম অ্যাক্টিং করছো কিরকম হতে হবে আমাকে? সো হোয়াট, আমি তোমাদের মতো না। তোমাদের মতো পারফেক্টই কেন আমাকে হতে হবে? আমি আমার মতো হব, আমি আমার মতো থাকবো। শুধুমাত্র কিছু কমপ্লিমেন্টের জন্য আমি তোমাদের মতো হতে পারবো না। তোমরা কিরকম জানো? তোমরা হলো সেই লোক যে খাবার বেঁচে গেলে যে কুকুরগুলো খায় সেই কুকুরের মতো তোমরা। এই কথা শুনেই নাকুর অনেক বেশি রেগে যায়। সে ওখানে যেতে নিলেই তাড়াতাড়ি করে নাকিন ওর হাতটা ধরে ফেলে। নাফিদ তখন বলে যে এটা একদমই আমার স্টাইল না। তখনই নাখুন সে ওর দিকে তাকায় আর বলে যে তুমি এখন যেতে পারো। এর পরের দিন আমরা দেখতে পাই নাখুন সে আবারও অফিসে আসে এবং সেই কফি মগটা নিয়ে ওটা থেকে স্মেল নেয়। কিন্তু বেশি সময় হওয়ার কারণে ওটা আর সেই স্মেলটা থাকে না যার কারণে ও পাগলের মতো বিহেভ করে। এরপর সে গাড়ির চাবি নেয় আর অফিস থেকে বের হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে ফাস্তা সে রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতেই সে একা একাই বলে যে রেজাল্ট তো এখনো বের হলো না। হঠাৎ করেই সে অনুভব করে যে কেউ তাকে ফলো করছে। সে একটু থমকে যায়। তারপর সে আবারও হাঁটা শুরু করে। সে ভাবে যে এটা হয়তো তার মনের ভুল। কিন্তু কিছু দূর যাবার পর তার আবারও মনে হতে থাকে যে কেউ তাকে ফলো করছে। সে আবার পেছনে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না। যার কারণে সে আবারও সামনে তাকায় আর হাঁটা শুরু করে। ওদিকে দেখা যায় হসপিটালের সেই কম্পিউটার স্ক্রিনে দেখা যায় যে ফার্স্টের রেজাল্ট সেটা ওমেগা আসে। আর এদিকে আমরা দেখতে পাই যে নাকুন সে তার গাড়িটা নিয়ে খুব দ্রুত ড্রাইভ করছিল। এবার আমরা আবারও ফাস্টার কাছে ফেরত যাই যেখানে দেখা যায় ফাস্টার যখন একা একা হাঁটছিল হাঁটতে হাঁটতেই বলে যে যদি আমি সত্যি আলফা হয়ে থাকি তাহলে তো আমার দুটো দাঁত গজাবে এবং আমি কাউকে না কাউকে তার ঘাড়ে কামড় বসাবো। এই কথা বলে সে একাই অভিনয় করতে থাকে। কিন্তু হঠাৎ করেই তার আবার মনে হয় যে এসব আমি কি ভাবছি। এই কথা বলতে বলতেই সে আবারও হাঁটতে থাকে। হঠাৎ করেই ৩ টে ছেলে ওর পিছনে চলে আসে। আর ও সেটা বুঝতে পারে। ও কি করবে ভেবে পায় না। কতক্ষণ চুপচাপ করে হাঁটার পরে হঠাৎ করেই ও দৌড়তে শুরু করে। আর সেই ছেলেগুলো ওর পেছনে পেছনে দৌড়তে থাকে। কিছু দূর যাবার পথেই ওর পথ আটকে দাঁড়ায় সেই ছেলেগুলো। ও ভাবে হয়তো ওকে রোপ করার জন্য এসেছে। তার জন্য ও ব্যাগটা ছুঁড়ে মারে। কিন্তু দেখা যায় যে ওই ছেলেগুলো এক পাও নড়ে না। তখন ও বুঝতে পারে যে আসলে ব্যাপারটা অন্য কিছু। তারপরে দেখা যায় একটা ছেলে ওকে টাচ করলে সাথে সাথে ও মারামারি করা শুরু করে ওই ছেলেদের সাথে। এবং যখন মারছিল তখন অপর একটা ছেলে এসে ওকে ধরে বসে। আর তখনই ওখানে নাখুনের গাড়িটা এসে থামে। সে গাড়ি থেকে নামে আর ওদের কাছে যায়। আর বলে যে, "তোমরা কি করছো এই ছেলেটার সাথে?" নাখুনকে দেখে ছেলেগুলো ফাচ্চাকে ছেড়ে দেয়। আর ফাচ্চা এসে ওর পেছনে গিয়ে লুকায়। তখন ছেলেগুলো বলে যে, "তুমি এসবের থেকে দূরে থাকো। এটা তোমার কোনো ব্যাপার না।" এই কথা বলার পরেই দেখা যায় যে নাখুন সে অ্যাংরি ফেরোমন রিলিজ করে আর ওই ছেলেগুলোকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। ফাচ্চা এবার ওর সামনে যায় আর বলে যে, "তুমি কি ঠিক আছো?"
তখনই দেখা যায় যে নাখুন সে ওর যত কাছাকাছি আসে ততই ওই স্মেলটা পেতে থাকে এবং হঠাৎ করেই তার সেই স্মেলের কথা মনে পড়ে যেটা সে ওই কফি মগে পেয়েছিল। সে আস্তে আস্তে করে ওর কাছে যায়। ফৎসার কাছে যেতেই ওর সেই ফ্যান্টাসিটা আবারও জেগে ওঠে। ও আরো বেশি কাছে চলে যায় আর ওর চোখ থেকে চশমাটা খুলে দেয়। ফৎসার ফোরে মনে নাখুন যেন একদম পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান একদমই হারিয়ে ফেলে। সে তাড়াতাড়ি করে গিয়ে ওর ঘাড়টা ধরে আর ওর ঘাড়ে জোরে একটা কামড় বসায়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।